আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি আর আশা করি আপনারাও ভালো আছেন। আপনি কি জানেন ইউটিউবে প্রতিদিন 3.7 মিলিয়ন ভিডিও আপলোড হয়? আর এত সব ভিডিওর মধ্যেও আপনি আমাদের ভিডিওটি কেন দেখবেন? কেন আপনার মূল্যবান সময় নষ্ট করবেন? জি হ্যাঁ, আমি আপনাকে নিশ্চিত করছি আপনার সময় নষ্ট হবে না। ঠিক এরই লক্ষ্যে আমরা আপনাকে দিচ্ছি শতভাগ অথেন্টিক তথ্য এবং বিনোদন। আপনাদের সাথে আছি, থাকবো আর থাকতে চাই। আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ইউটিসি রাজ থেকে আমি রাজ আছি আপনাদের সাথে। তবে চলুন এবার আসল ঘটনায় যাওয়া যাক। মানব সভ্যতার ইতিহাসে ঘটে যাওয়া ভয়াবহ এক পারমাণবিক বিপর্যয়ের কথা আজ আপনাদের সাথে শেয়ার করব, যা চেরনোবিল ডিজাস্টার নামে পরিচিত। 26 এপ্রিল 1986 ঘড়ির কাঁটায় রাত 1:23 সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের রিঅ্যাক্টর নাম্বার 4 নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রিঅ্যাক্টরের উপরে যে লিডগুলো লাগানো ছিল সেগুলো কাঁপতে শুরু করে। সম্পূর্ণ বিল্ডিং এ এর শক ওয়েভ অনুভব করা যায়। পাওয়ার প্ল্যান্টে অবস্থানরত কর্মচারী মনে করে চুলার অবস্থা আরো খারাপ হওয়ার আগেই এটিকে বন্ধ করতে হবে। এই উদ্দেশ্যে তিনি ইমার্জেন্সি শাটডাউন বাটনে ক্লিক করে। বাটনে ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল রডস গুলো চুলার মধ্যে ঢুকে গিয়ে রিঅ্যাকশনকে বন্ধ করবে, ঠিক এমনটাই আশা করা হয়। যা হয় সেটা হলো কন্ট্রোল রডস প্রবেশ করার সাথে সাথেই চুলোটির বিস্ফোরণ ঘটে। চুলার চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে, যেখানে থাকা উচ্চ মাত্রায় ক্ষতিকর রেডিও অ্যাক্টিভ বস্তু আগুনের স্পর্শে এসে বাতাসে ছড়িয়ে পড়ে। ধারণা করা হয় এই বিপর্যয় থেকে যে পরিমাণ রেডিও অ্যাক্টিভ বস্তু বাতাসে নির্গত হয়েছিল তা প্রায় 400 হিরোশিমা অ্যাটমিক বম্বের সমান। এই ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউরোপের 13টি দেশ, যার মোট আয়তন 2 লক্ষ বর্গ কিলোমিটার, যার ফলে ইউকেতে রেডিও অ্যাক্টিভ বৃষ্টিও হতে দেখা যায়। বাতাসে মিশে থাকা ধূলিকণা যখন ঘাসের উপর পড়েছে আর গরু এই ঘাস খেয়েছে, এরই মধ্য দিয়ে এই রেডিও অ্যাক্টিভ পদার্থ গরুর শরীরে প্রবেশ করে, যা পরবর্তীতে শিশুর শরীরে পৌঁছায়, যার ফলে হাজারেরও বেশি শিশুর থাইরয়েড ক্যান্সার হতে দেখা যায়। তবে চলুন এই ঘটনার পেছনে আসল ঘটনা একটু খুঁজে দেখি, কি কারণে এই মারাত্মক বিপর্যয় ঘটেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন বহু অর্থ ব্যয় করে অনেকগুলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে, যার মধ্যে একটি ছিল চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যার অফিসিয়াল নাম ছিল ভ্লাদিমির লেনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। 1970 সালের দিকে এটি তৈরি করা হয়েছিল। যদিও এই পাওয়ার প্ল্যান্টটির নাম চেরনোবিল রাখা হয়, কিন্তু চেরনোবিল এই পাওয়ার প্ল্যান্টের দূরে অবস্থিত একটি গ্রামের নাম। সোভিয়েত ইউনিয়নের সব থেকে উন্নত 4টি পারমাণবিক চুলা এখানে ছিল, যার ডিজাইন ছিল RBMK 1000। এই পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ তৈরি করা, যেখানে প্রতি চল্লি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ছিল। চেরনোবিলে অবস্থিত 4 নাম্বার চুল্লিতে যখন বিস্ফোরণ হয় তখন সেখানে একটি টেস্ট প্রোগ্রাম চলছিল। তবে চলুন জানা যাক সেদিন সেখানে কি ঘটেছিল আর কেনই বা ঘটেছিল, আর কোন প্রোগ্রাম তারা টেস্ট করতে যাচ্ছিল সেখানে। কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় আপনি জানেন কি? যদি সহজ কথায় বলি, পাখার মতো কোনো বস্তুকে নিরন্তর ঘোরাতে হবে, এই মুভমেন্ট থেকেই বিদ্যুৎ উৎপাদন হবে। হাইড্রো এনার্জি তৈরি করা হয় যখন পানির স্রোত উপর থেকে পাখার উপর পড়ে, সেখান থেকে। উইন্ড এনার্জি সৃষ্টি হয় যখন হাওয়ার সাহায্যে টারবাইন ঘোরে তখন। আর থার্মাল পাওয়ার পয়েন্টে, যেখানে কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, কয়লা জ্বালানোর ফলে বাষ্প তৈরি হয় যা পাখাকে ঘোরায়। নিউক্লিয়ার এনার্জি এর ক্ষেত্রে পাখাকে ঘোরানোর কাজটা বাষ্প দিয়ে করানো হয়, আর এই বাষ্প তৈরির জন্য পানিকে গরম করতে হয়। থার্মাল এনার্জিতে কয়লা পানিকে উত্তপ্ত করে, আর নিউক্লিয়ার এনার্জিতে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে পানিকে উত্তপ্ত করা হয়। চুল্লির ভেতর থাকা টারবাইন, যা বাষ্পের সাহায্যে ঘুরতে থাকে যখন নিউক্লিয়ার রিঅ্যাকশন পানিকে উত্তপ্ত করতে থাকে। আবার এই পানি যন্ত্রটিকে ঠান্ডা রাখতে সাহায্য করে, যা খুব জরুরি। এজন্য চুলার মধ্যে 4টি পানির পাম্প ব্যবহার করা হয়েছে, যেগুলো পানির ধারাবাহিক গতিকে ঠিক রাখে। কিন্তু বিদ্যুৎ চলে গেলে এই পাম্পের কি হবে? ব্যাকআপ হিসেবে চেরনোবিলে কিছু ডিজেল জেনারেটর মজুদ ছিল, যার কাজ ছিল পানির পাম্পকে সবসময় সচল রাখা। কিন্তু সমস্যা হলো এই ডিজেল জেনারেটরগুলো চালু করতে 1-2 মিনিট সময় লাগতো, আর এই সামান্য সময়ের জন্য হলেও বিকল্প পাওয়ার সোর্সের প্রয়োজন হবে যা পানির পাম্পকে সচল রাখবে। চেরনোবিল চুল্লি যারা বানিয়েছিল তাদের দাবি, চুল্লি যখন শাটডাউন হবে এরপরও এর ভিতরে থাকা বাষ্প 2-3 মিনিটের জন্য টারবাইন ঘোরাতে সক্ষম হবে, আর এর ফলে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেটা ওয়াটার পাম্পকে চালিয়ে রাখার জন্য যথেষ্ট হবে। ঠিক এই বিষয়টি নিউক্লিয়ার বিস্ফোরণের রাতে টেস্ট করা হচ্ছিল। নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার রিঅ্যাকশন যখন চেইন রিঅ্যাকশনের রূপ নেয়, সেটিকে স্লো ডাউন করতে হয়, আর এর জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল রডস, যা তৈরি বোরন কার্বাইড দ্বারা। বোরন এমন এক ধাতু যা নিউট্রনসকে খুব সহজেই অ্যাবজর্ব করতে পারে, যার ফলে নিউক্লিয়ার রিঅ্যাকশন স্লো হয়।
অন্যদিকে চুল্লিতে এই রিয়াকশনকে বৃদ্ধির জন্য যা ব্যবহার করা হয় সেটিকে মডারেটর বলে, যা গ্রাফাইট ব্লক দ্বারা তৈরি। আজকের দিনে বেশিরভাগ চুল্লিতে পানিকেই মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু চেরনোবিল পাওয়ার প্ল্যান্টে এই মডারেটর হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হতো। এই সম্পূর্ণ সায়েন্সটিকে যদি সংক্ষেপ করা হয়, বিষয়টি এমন হবে যেখানে মনে করেন একটি গাড়ি রাস্তায় চলছে, আপনি গাড়ির অ্যাক্সিলারেটরের প্যাডেলে চাপ দিলে গাড়ির স্পিড বাড়বে আর ব্রেকে চাপ দিলে গাড়ি স্লো হয়ে যাবে। পারমাণবিক চুল্লির ক্ষেত্রে বিষয়টি এমন হবে যে গাড়িটি রাস্তা দিয়ে চলছে, এটি হলো ইউরেনিয়াম ফুয়েল রডস যেখানে রিয়াকশন চলছে, আর এখানে অ্যাক্সিলারেটর প্যাডেলটি মডারেটরের কাজ করছে, যা চাপলে রিয়াকশন তার থেকে বেড়ে যাবে। আর যদি ব্রেকে চাপ দেওয়া হয় তাহলে এটা স্লো ডাউন হবে, যার কাজটা করছে কন্ট্রোল রডস। চেরনোবিল বিপর্যয়ের পরবর্তী প্রভাব হিরোশিমা এবং নাগাসাকির ঘটনার থেকেও খারাপ ছিল। আজকের দিনেও আপনি দেখতে পারবেন যেখানে চেরনোবিল বিপর্যয় ঘটেছিল জায়গাটি রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে, কিন্তু হিরোশিমা এবং নাগাসাকি এর মতো শহরে এখন অলরেডি মানুষ বসবাস শুরু করে দিয়েছে যেখানে কোনো রেস্ট্রিকশন নেই। এবার চলুন ঘটনায় ফিরে যাই। সেই রাতে যেখানে টেস্টিং চলছিল, কর্মীদেরকে বলা হয়েছিল 1600 মেগাওয়াট ইলেকট্রিসিটিকে কমিয়ে 700 ওয়াটে আনার জন্য। তখন রিয়াকশনকে 700 থেকে আরো বেশি কমিয়ে ফেললো, কিন্তু কর্মীরা কিছুই বুঝলো না যে এমনটা কেন হলো। এর পেছনে যে কারণটি ছিল সেটা ছিল নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, যেখানে একটি বাই প্রোডাক্ট তৈরি হচ্ছিল যার নাম ছিল জিনন 135। বোরনের মতো জিনন 135 এর কাজও ছিল সেটা নিউট্রনকে অ্যাবজর্ব করা। যেহেতু এই রিয়াকশনে বেশি বাই প্রোডাক্ট তৈরি হচ্ছিল, তাই বেশি নিউট্রন অ্যাবজর্ব হয়ে যাচ্ছিল, যার জন্য ব্রেকে বেশি চাপ দেওয়া হচ্ছিল। এই জন্য ইলেকট্রিসিটি উৎপাদন কম হচ্ছিল, যা জ্বলে যায় বা নিচ থেকে ক্ষয় হয়ে যায়। যখন প্রচুর পরিমাণ জিনন চুল্লির মধ্যে জমা হলো, এই অবস্থাকে বলা হয় জিনন পয়জনিং। এর ফলে রিয়াকশন আরো বেশি স্লো হয়ে যায়। যেখানে অবস্থানরত সুপারভাইজার অ্যান্টলি দেখলেন বিদ্যুৎ উৎপাদনের মাত্রা খুবই কম হচ্ছে, যার ফলে তিনি নির্দেশ দিলেন কিছু কন্ট্রোল রডস বাইরে বের করতে। কন্ট্রোল রডস বাইরে বের করলে রিয়াকশন আরো কিছু বেশি হবে। রিয়েক্টরে 30 মেগাওয়াট থেকে রিয়াকশন বাড়িয়ে 200 মেগাওয়াট পর্যন্ত নেওয়া হলো, কিন্তু তাদের টেস্ট করার জন্য 700 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন ছিল। অ্যান্টলি আবার নির্দেশ দিলেন কন্ট্রোল রডস আরো বেশি করে যেন বাইরে বের করা হয়, যাতে পাওয়ারকে আরো স্পিড আপ করা যায়। চুল্লির মধ্যে সাধারণত 211টি কন্ট্রোল রডস থাকে, যার 8টি বাদে সবগুলোই বাইরে বের করে ফেলা হলো, যার ফলে সুরক্ষা ব্যবহার বিধি লঙ্ঘন করা হয়। যেখানে রুলস বুকে ছিল যে কোনো অবস্থাতেই 15টি কন্ট্রোল রডস চুল্লির ভিতরে রাখতেই হবে, কিন্তু এখানে মাত্র 8টি রডস বাকি রাখা হয়, যার ফলে রিয়াকশন খুব দ্রুত বাড়তে থাকে। ঘড়ির কাঁটায় রাত 1:19। হঠাৎ করেই পাওয়ার আউটপুট খুব বেশি মাত্রায় বাড়তে শুরু করে। চুল্লির ভেতর থাকা পানি ওভার রিয়াকশনের ফলে বাষ্পে পরিণত হয়ে গেল, আর এর মানে বোঝা গেল চুল্লির জন্য যে পরিমাণ পানি প্রয়োজন তার সরবরাহ সঠিক হচ্ছে না। এখানে একটি পজিটিভ ফিডব্যাক লুপ তৈরি হয়ে যায়, যেখানে পানি বাষ্পে পরিণত হওয়ার সাথে সাথে কুল্যান্টের মতো কাজও করছিল। সেটিও খুব বেশি সময়ের জন্য নয়। যদি পানির পরিমাণ কম হতে থাকে তবে মডারেটরের পরিমাণও কমে যাবে, এর মানে একটি নেগেটিভ লুপ তৈরি হবে। কিন্তু RBMK 1000 চুল্লিতে গ্রাফাইট মডারেটরের হিসেবে কাজ করছিল, যার ফলে পানি খুব দ্রুত বাষ্পে পরিণত হয়ে যাচ্ছিল। চুল্লিতে জিনন 135 এর পরিমাণও কমতে শুরু করে, যার ফলে রিয়াকশনের পরিমাণ উচ্চ মাত্রায় বাড়তে শুরু করে, যার ফলে চুল্লির ঢাকনা কাঁপতে শুরু করে। সমস্ত ভবনে শক ওয়েভ অনুভব করা যায়। কর্মীরা মনে করলো ঠিক এখনই সব বন্ধ করা জরুরি, না হলে বিপদ ঘটতে পারে। ঘড়ির কাঁটায় রাত 1:23। ইমার্জেন্সি স্টপ বাটন চাপা হলো। এই বাটন চাপার অর্থ হলো কন্ট্রোল রডস গুলোকে ভেতরে প্রবেশ করানো, যা রিয়াকশনকে স্লো ডাউন করাবে। উপর থেকে দেখলে এটাকে আপনার একটি লজিক্যাল সিদ্ধান্ত বলে মনে হতে পারে। আমরা চলন্ত গাড়িকে থামানোর জন্য ব্রেক চাপি, কিন্তু এখানে ব্যাপারটা মোটেই এমন ছিল না। তাহলে ব্যতিক্রম বা ভুলটা কোথায় ছিল? আসলে ভুল ছিল এই চুল্লির ম্যানুফ্যাকচারিং এর ডিজাইনে, আর খুব বড় ভুলটি ছিল কন্ট্রোল রডস কে কেন্দ্র করে। কন্ট্রোল রডস তৈরি করা হয়েছিল দুইটি ভাগে, যার প্রধান অংশ বোরন দ্বারা, যা রিয়াকশনকে স্লো ডাউন করে, নিউট্রনসকে অ্যাবজর্ব করে। কিন্তু এই কন্ট্রোল রডস এর অগ্রভাগ তৈরি করা হয়েছিল গ্রাফাইট দ্বারা, আর গ্রাফাইট মডারেটরের হিসেবে কাজ করে, যা রিয়াকশনকে স্পিড করার জন্য সামনের দিকে নিয়ে যায়। এর অর্থ যখনই ইমার্জেন্সি কন্ট্রোল রডস গুলোকে ভেতরে প্রবেশ করানো হলো, তার অগ্রভাগে যে গ্রাফাইট ছিল সেগুলোকে আগে প্রবেশ করানো হলো। সাথে সাথে বিশাল ধামাকা সৃষ্টি হলো, কারণ চুল্লির রিয়াকশন এমনিতেই বেশি ছিল, যা আরো বেশি হয় যখন তার মধ্যে
গ্রাফাইটে থাকা কন্ট্রোল রডস প্রবেশ করানো হয়, যার ফলে চুল্লির পাওয়ার জেনারেশন বৃদ্ধি পেয়ে 33,000 মেগাওয়াট পর্যন্ত পৌঁছে যায়। পরপর দুটি বিশাল ধামাকা হয়। প্রথম ধামাকাটিতে চুল্লির কোরগুলো গলতে শুরু করে, আর দ্বিতীয় ধামাকা হয় যখন এই চুল্লির উপরে অবস্থিত 1000 টনের ঢাকনা ব্লাস্ট হয়ে হাওয়ায় উড়ে যায়। রেডিও অ্যাক্টিভ বস্তু হাওয়ার সাথে মিশতে শুরু করে, আর 2 জন মানুষ ঘটনাস্থলেই মারা যায়। 100 এর বেশি রেডিও অ্যাক্টিভ বস্তু ও 5% ইউরেনিয়াম ফুয়েল, যার পরিমাণ ছিল 192 টন ইউরেনিয়াম ফুয়েল, যা হাওয়ার সাথে মিশে যায়। ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে 1:26 মিনিটে। ফায়ার ফাইটাররা আগুন নেভানোর জন্য চলে আসে, কিন্তু আগুনের কারণ কি ছিল সেটা তারা জানতো না, যার ফলে তারা পানি দিয়েই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এটি কোনো সাধারণ আগুন ছিল না, যা জ্বলছিল গ্রাফাইটের কারণে। এই আগুন নেভাতে তাদের সময় লেগে যায় 10 দিন। হেলিকপ্টার ডাকা হয়েছিল, যার মাধ্যমে আগুনের উপর থেকে কাদামাটি, বালি, বোরন এবং লিড ফেলা যায়। কিন্তু এই কাজটি করা আগুনের জন্য মোটেই সহজ ছিল না। এর ফলে একটি হেলিকপ্টার ক্র্যাশ করে এবং সেই জায়গায় 4 জন মারা যায়। যেসব ফায়ার ফাইটার আগুন নেভানোর জন্য এসেছিল, যখন তারা বাসায় ফিরল, তারা অসুস্থ হওয়া শুরু করলো। যে লক্ষণগুলো ছিল বা তাদের শরীরে যে লক্ষণগুলো পাওয়া যায়, সেগুলো ছিল রেডিয়েশনের উচ্চ মাত্রা বৃদ্ধিজনিত কারণ। তাদের শরীরে ক্লান্তি ও বমি ভাব উপসর্গ দেখা দিল। এগুলোর অর্থ কিছু মাসের মধ্যে এই মানুষগুলো মারা যাবে। 18 জন ফায়ার ফাইটার ঘটনার কিছু মাস পরেই মারা যায়। এবার চলুন ফিরে যাই ঘটনাস্থলে। 10 দিন পর আগুন নিভে গেলেও চুল্লি থেকে প্রচুর পরিমাণ হিট বের হচ্ছিল, যার কোনো নিয়ন্ত্রণই করা সম্ভব হচ্ছিল না। অতিরিক্ত হিটের কারণে পারমাণবিক চুল্লির যে বেস ছিল সেগুলোতে ফাটল দেখা দিল, যা মারাত্মক সমস্যার কারণ ছিল। কারণ এই চুল্লির নিচেই একটি ট্যাঙ্ক ছিল, যা রেডিও অ্যাক্টিভ পানি দ্বারা ভরা ছিল। যদি চুল্লির হিট পানির স্পর্শে আসে, তাহলে এই পানি বাষ্পে পরিণত হবে, আর এর মাত্রা যখন খুবই বেশি হবে, তখনই এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি কেমিস্ট্রি পড়ে থাকেন তাহলে বুঝবেন, তরল পদার্থ গ্যাসের তুলনায় কম জায়গা দখল করে। পানি যখন হঠাৎ করেই বাষ্পে পরিণত হয়, তখন সেটা ছড়িয়ে পড়ার জায়গা না পেলে এক্সপ্লোশন হবেই। পরিদর্শকদের ভয় হচ্ছিল যে এর কারণে কোনো তৃতীয় ধামাকা হতে পারে, যার ফলাফল আগের থেকেও মারাত্মক হবে বলে ধারণা করা যায়। এই ঘটনা ঘটার হাত থেকে রেহাই পাওয়ার একটি মাত্রই পথ ছিল, যদি কোনো ব্যক্তি ওই পানির ট্যাঙ্কে নিচে গিয়ে এটাকে খালি করে দিতে পারে। আর এই কাজ করার জন্য সেই ব্যক্তিকে আসলেই একজন হিরো হতে হবে, কারণ এই পানি ছিল রেডিও অ্যাক্টিভ পদার্থ দ্বারা পূর্ণ। যেই ওই পানির মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ তার মৃত্যু নিশ্চিত। হতে পারে কয়েক মাস বা বছর পরেই সে ব্যক্তি মারা যাবে। যাই হোক, এমন 3 জন হিরোকে পাওয়া গেল, যাদের নাম অ্যালেক্সাই অ্যানানিকো, ভেলরাই বেচপালভ, বরিস বারানভ। 4 মে 1986 খুব সাধারণ ডাইভিং স্যুট পরে তারা পানির ট্যাঙ্কের নিচে প্রবেশ করে। শুধুমাত্র একটি ল্যাম্পের সাহায্যে পানির নিচে থাকা অন্ধকারের মধ্যে তারা খুঁজে বের করে পানির সরানোর পথ। এই 3 জন ব্যক্তি আমাদের কাহিনীর এমন হিরো, যারা না থাকলে কি হতো তা ভাষায় প্রকাশ করা যাবে না। বলা হয়, যদি ওই পানি সরানোর ব্যবস্থা না করা হতো, তাহলে তৃতীয় একটি ধামাকা হতো, আর এটা এতটাই মারাত্মক হতো যে মিলিয়ন মানুষ মারা যেতে পারত এবং আগামী 5 লক্ষ বছরের জন্য সমগ্র ইউরোপ মহাদেশ বসবাসের অনুপযোগী হয়ে যেত। কিন্তু খুশির খবর এটাই যে ওই 3 জন হিরোই সার্ভাইভ করে যায়, যেখানে বরিস 2005 সালে হার্ট অ্যাটাক জনিত কারণে মৃত্যুবরণ করেন, কিন্তু অ্যালেক্সাই ও ভেলরাই আজ পর্যন্ত জীবিত আছে। সোভিয়েত অফিসাররা ঘটনাস্থলে পড়ে থাকা রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট সরানোর ব্যবস্থা গ্রহণ করলো। শুরুতে এর জন্য তারা একটি রোবট ব্যবহার করলো, কিন্তু অতিমাত্রায় রেডিও অ্যাক্টিভ পদার্থের নিকট যাওয়ায় রোবটটি কাজ করে দেওয়া বন্ধ করে দিল। এজন্য সেখানে হাজারেরও বেশি মানুষ পাঠানো হলো সেগুলোকে পরিষ্কার করার জন্য। যখন এই ধামাকা হয় এবং আগুন জ্বলছিল, তখন সোভিয়েত সরকার বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। এরই মধ্যে কোল্ড ওয়ারও চলছিল। সরকার চাচ্ছিল না যে বাইরের দুনিয়া জানুক যে এখানে কি হয়েছিল, কিন্তু ব্যাপারটা এত সহজও ছিল না। খুব সহজেই যা চাপা দেওয়া সম্ভব, কারণ রেডিও অ্যাক্টিভ ডাস্টগুলো সুইডেন পর্যন্ত পৌঁছে যায়। সুইডিশ মনিটরিং স্টেশন ডিটেক্ট করে রেডিও অ্যাক্টিভের মাত্রা খুবই উচ্চ পর্যায়ে ছিল। এরপর তারা হাওয়ার গতিবিধি অ্যানালাইসিস করে এবং বুঝতে পারে এর উৎস কোথায় ছিল। এরপর সোভিয়েত সরকার বাধ্য হয় এই ঘটনার সত্যতা স্বীকার করতে। 1986 এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চারিদিকে 30 কিলোমিটার এরিয়াকে রেডিয়াস এক্সেলারেশন জোন হিসেবে ঘোষণা করা হয়, যেখানে বলা হয় এটি একটি রেস্ট্রিক্টেড এরিয়া, জনসাধারণের প্রবেশ নিষেধ। এই সম্পূর্ণ রেডিও অ্যাক্টিভ ওয়েস্টকে ধারণ করার জন্য সম্পূর্ণ জায়গাটির উপর একটি ছাদ তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় সার্কোফেগাস।
যার উদ্দেশ্য ছিল ঘটনাস্থল থেকে রেডিয়েশন যেন বাইরে বের হতে না পারে। খুব দীর্ঘ সময়ের জন্য এই স্ট্রাকচারটি তৈরি করা হয়নি। প্রায় 28 বছর পর এটির অবস্থা আরো খারাপ হতে শুরু করে। এই কারণে 2010-এ একটি সেফ কনফাইনমেন্টের কাজ শুরু করা হয়, যার খরচ হয় $3 বিলিয়ন, যা সম্পূর্ণভাবে তৈরি হতে সময় নিয়েছিল 9 বছর। 2008 সালে ইউনাইটেড নেশন সায়েন্টিফিক কমিউনিটির রিপোর্ট অনুযায়ী 20,000 থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে সেই সব শিশুর মধ্যে যাদের বয়স 18-র নিচে ছিল, এবং সেই সব শিশু যারা বিপর্যয়ের সময় রেডিও অ্যাক্টিভ দ্বারা প্রভাবিত হয়েছিল। এর প্রধান কারণ হিসেবে ধরা হয় যখন রেডিও অ্যাক্টিভ ঘাস ঘাসের উপর পড়ে এবং গরু এই ঘাস খাওয়ার পর তার শরীরে এবং দুধের সাথে এই বিষ মিশে যায়। যেসব গাছপালা এই এরিয়ায় কাছে ছিল সেগুলোতে লাল মরিচা পড়তে দেখা যায়। এর কারণে এই এরিয়াটিকে আজকের দিনে রেড ফরেস্ট নামে ডাকা হয়। এই বিপর্যয়ে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ক্ষতি হয়েছিল $235 বিলিয়ন। রাজনৈতিক দিক থেকে বলা যায় যে এটাই সোভিয়েত ইউনিয়নের ব্রেকডাউন হওয়ার প্রধান কারণ ছিল। পৃথিবীর বহু বিজ্ঞানীরা আজ এটা চিন্তা করতে থাকে যে কিভাবে এই নিউক্লিয়ার বিপর্যয়কে ভবিষ্যতে রোধ করা যায়। এর লক্ষ্যে 1989-এ ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউক্লিয়ার অপারেটরের স্থাপন করা হয়। এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উদ্দেশ্য ছিল পৃথিবীর সমস্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সেফটি চেক করা এবং রিসার্চ করা যে কিভাবে তাদের সেফটিকে বাড়ানো যায়। এর একটা উদাহরণ তো আমি আপনাদের আগে দিয়েছি যে আজকের দিনে পাওয়ার প্ল্যান্টে তারা কিভাবে পানিকে কুল্যান্ট এবং একই সাথে মডারেটর হিসেবে ব্যবহার করে যাতে করে সেই পজিটিভ ফিডব্যাক তৈরি না হয়। 2000 সাল পর্যন্ত চেরনোবিলের বাকি 3টি রিঅ্যাক্টর দ্বারা বিদ্যুৎ উৎপাদনের কাজ ঠিকঠাক ভাবে চলতে থাকে, কিন্তু পরে সেটিকে বন্ধ করা হবে বলে জানানো হয়। আশা করা হয় 2028-এ এই কাজ সম্পন্ন করা হবে। প্রায় 2400 মানুষ আজও সেই পাওয়ার প্ল্যান্টে কাজ করছে। রেডিয়েশনের মাত্রা অনেক বেশি থাকার কারণে এক সপ্তাহে তারা মাত্র 2টি শিফটে কাজ করে এবং তাদের শরীরকে বারবার চেক আপ করা হয় যে আসলে শরীরে রেডিয়েশনের কোনো মাত্রা ঝুঁকিপূর্ণ কিনা এটা দেখার জন্য। কিন্তু জনসাধারণের জন্য আজও জায়গাটিকে রেস্ট্রিক্টেড রাখা হয়েছে। তো বন্ধু, এটাই ছিল পৃথিবীর সবথেকে মারাত্মক পারমাণবিক বিপর্যয়ের ঘটনা।